সুপ্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি কো পাওয়ার্ড বাই বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি। আপনাদের সঙ্গে আছি আমি আহমদ সিফাত এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের সিনিয়র সাব এডিটর সিয়াম তানজিল হক। সিয়াম ভাই, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভাই, এই তো ভালো আছি ভাই। আমরা রাউন্ড অফ 32 শেষ পর্যায়ে ফিফা বিশ্বকাপের, এবং কালকে অর্থাৎ আজকে দিবাগত রাত 4টার সময় আর্জেন্টিনা এবং কেপ ভার্দেদের খেলার মধ্য দিয়ে আমাদের এই রাউন্ড অফ 32 শেষ হচ্ছে, শুরু হতে যাচ্ছে রাউন্ড অফ 16। তো একটু মজার ছলেই বলি, আপনি ব্রাজিল ফেভারিট, আমি ব্রাজিল ফেভারিট, এবং আনফরচুনেটলি আমরা আজকে আর্জেন্টিনা নিয়ে কথা বলবো। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না, দর্শক? এটা আসলে বলতেই হয়, আর্জেন্টিনা আসলে গতবারেরও তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং এই বিশ্বকাপেও তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আমরা ব্রাজিল সাপোর্টার হয়েও বলবো যে আসলে আর্জেন্টিনার এবারের ফর্ম কিন্তু আসলেই খুবই সমীহ জায়গা নিয়ে। তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে তারা খুব ডমিনেট করে যেতে, শুধু জিতেই নি, আবার আরেকটা বিষয় কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন যে আর্জেন্টিনার সমর্থকদের জন্য এটা কিন্তু খুব একটা বড় সৌভাগ্যের ব্যাপার যে আর্জেন্টিনা যে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডগুলোতে যাওয়ার যে পথটা এবং তাদের যে টিমটা, তারা কিন্তু তুলনামূলকভাবে সহজ। আর্জেন্টিনা সমর্থকরা তো ইতোমধ্যে আশা করে বসে আছে যে তারা ব্যাক টু ব্যাক 2টা বিশ্বকাপ নিবে। শুধু তাই না, তবে এখানে একটা মজার কথা বলি যে আমি যেহেতু মাঠে ঘাটে এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করি, আমি যেটা দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ, মানে আমরা তো আসলে বাংলাদেশে 2টা ভাগে ভাগ হয়ে যায়, যে হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থকরা তারা কিন্তু কেউ চায় না যে ব্রাজিলও মানে এই রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16 থেকে বাদ হয়ে যাক, বা আর্জেন্টিনার সমর্থকরা যেমন ব্রাজিলের বিষয়টা চায় না, আবার ব্রাজিল সমর্থকরাও কিন্তু চায় না যে আর্জেন্টিনা ঝরে যাক। কি ভাই, ওরা চায় হচ্ছে ওরা ফাইনাল খেলতে চায়, ফাইনাল যে সব সমর্থক বাংলাদেশের হয় কি হয় না, হবে কি হবে না, এটা আসলে তো ডেকোরাম অনুযায়ী আসবে, কিন্তু সবার মানে সব ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকেরই একটা চাওয়া হচ্ছে আমরা মানে মুখোমুখি আমরা একটা ফাইনাল খেলবো। না, এটাই আসলে সবার ইচ্ছা থাকে। আসলে কি, ধর বাংলাদেশের পার্সপেক্টিভে ব্রাজিল অথবা আর্জেন্টিনা যে কেউ যদি বাদ হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপের প্রায় অর্ধেক মজাটাই শেষ হয়। হ্যাঁ, আসলে এই জন্য সবাই চায় যে ব্রাজিল আর আর্জেন্টিনা যত দূর পর্যন্ত যায়, তাহলে কিন্তু একজন আপনি নর্মাল সাধারণ ফুটবল ভক্ত হিসেবেও যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে কিন্তু অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনা যে কোনো দলের শুরুতে এই টুর্নামেন্টের শুরুর দিকে বিদায় হয়ে যাওয়াটা কিন্তু আসলে এই টুর্নামেন্টের মজাটাই নষ্ট হয়ে যায়। তো এইবারের বিশ্বকাপেও যেটা মজার বিষয়, যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা যদি প্রত্যেকটা প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যায়, তাহলে কিন্তু তাদের মুখোমুখি হতে পারে সেমিফাইনালে, এবং আমরা সবাই আসলে ওইটার প্রতি একটা খুব আশা নিয়ে আছি। যদি সেমিফাইনালে মুখোমুখি হয়, ঢাকা শহরে জায়গা দেওয়ার জায়গা থাকবে না ভাই। না, সেটা আসলে একটা বাংলাদেশের একটা ইতিহাস হতে যাচ্ছে, যদি সেটা আমরা সবাই আশা করছি যে সেটা হোক। আচ্ছা, আমরা আলোচনায় যদি একদম প্রথমে চলে যাই, যে সেটা হচ্ছে যে আমাদের গতকালকে ম্যাচ ছিল স্পেন ভার্সেস অস্ট্রিয়া, যেখানে 3-0 গোলে অস্ট্রিয়া বিদায় নিল। পরের ম্যাচটা ছিল পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, সেখানে 2-1 গোলে ক্রোয়েশিয়া বিদায় নিল, এবং সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, সেখানে 2-0 গোলে আলজেরিয়া বিদায় নিল। স্পেন ভার্সেস অস্ট্রিয়া দিয়ে যদি শুরু করি, স্পেন কালকে জাস্ট মানে আমি কালকে দুটো নিউজের শিরোনাম করছিলাম যে খেপাটে ষাঁড়, স্পেনের জাতীয় প্রাণী, যে ওদের খেপাটে ষাঁড়, যেটা নিয়ে ওরা আসলে জাতীয় খেলারও একটা খেলার অংশ। তো অস্ট্রিয়ানদেরকে বলা হয় অস্ট্রিয়ান গোল্ডেন ইগল। তো আমি শিরোনাম করলাম যে অস্ট্রিয়ান ইগলদের পায়ে শেকল পরিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দিল খেপাটে ষাঁড়েরা। এবং কালকের খেলা আমি যা দেখলাম যে অস্ট্রিয়া জাস্ট স্পেনের কাছে থেকে বল নিতেই পারলো না কোনোভাবে, মানে যে অস্ট্রিয়া এত মারদাঙ্গা খেলা খেলে, স্পেনের কাছে জাস্ট তারা দুধভাত হয়ে গেল, নিতেই পারলো না। এখানে যেটা হয়েছে যে এই যে স্পেন কিন্তু আসলে প্রথম গ্রুপ পর্বের দিকে কিন্তু ওরা আসলে নিজেদেরকে যে মনে হয় যেন হারিয়ে খুঁজছিল, এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলই কিন্তু স্পেন। তো
গতকালকের ম্যাচটা আমি যেটা দেখলাম যে স্পেন কিন্তু খুব ডমিনেট করে খেলেছে। তো প্রচুর। স্পেনের যে টিকি টাকা যে তাদের ফুটবলটা, যেটা যে পাসিং ফুটবল, এটা খুব সৌন্দর্যের একটা ফুটবল, কিন্তু এটার আবার কিছু একটা সমস্যা থাকে যে অনেক সময় আপনার ডিফেন্সটা ওপেন হয়ে যায়। তো এই ধরনের অনেক সমালোচনা কিন্তু স্পেনকে নিতে হচ্ছে, যেমন কেপ ভার্দের সাথে তারা প্রথম ম্যাচে কিন্তু কেপ ভার্দে তাদেরকে আটকে দেয় 0-0 গোলে। তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে পরবর্তীতে কিছু বিতর্ক হয় যে স্পেন কি আসলে পরবর্তীতে যেতে পারবে কিনা, তারা কি আসলেই যখন বড় দলগুলোর মুখোমুখি হবে তখন কি এটা তাদের প্রবলেম, কিন্তু তারা কিন্তু সব কিছুকে তারা আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে গতকালকে। গতকালকে স্পেনের খেলায় আরেকটা বিষয় যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে তাদের যে মেইন স্ট্রাইকার মাইক ওয়েজারবাল, সে কিন্তু জোড়া গোল করেছে, এবং এইটা কিন্তু স্পেনের জন্য খুবই বড় স্বস্তির খবর ভাই। কারণ কি, আপনার স্পেনের যে স্ট্রাইকার মাইক ওয়েজারবাল, সে কিন্তু আসলে প্রথম দিকে তার ক্যারিয়ারটা শুরু করেছে কিন্তু স্ট্রাইকার হিসেবে না, অন্য পজিশনে খেলতো। তো এই যে প্রপার স্ট্রাইকারের অভাব, এটা নিয়ে কিন্তু স্পেনের অনেক সমস্যা ছিল। তো এইটা কিন্তু স্পেন কাটিয়ে উঠেছে, এবং এটার মাধ্যমে কিন্তু গতকালকে জয়ের মাধ্যমে তারা কিন্তু একটা অন্যান্য শুধুমাত্র বাকি বাকি পরবর্তীতে ভারী তাদের খেলা দলগুলোকে হবে বার্তা দিল যে আমি আছি। পর্তুগালের সাথে। তো শুধু পর্তুগাল না, তারা সব বড় দলকে আসলে একটা প্রচন্ড মেসেজ দিয়ে রাখলো যে আসলে শিরোপার দাবিদার যেসব দলগুলো, তাদেরকে মেসেজ দিল যে তাদেরকে হারানো খুব কষ্টই হবে এবারের বিশ্বকাপে। লামিন ইয়ামাল কিন্তু এইবারের অন্যতম বড় একটা তারকা, উঠতি তারকা হিসেবে তাকে গণ্য করা হচ্ছিল। তবে লামিন ইয়ামাল কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তার নামের প্রতি অতটা সুবিচার এখন পর্যন্ত করতে পারেননি। তো গতকালকের ম্যাচেও তিনি মোটামুটি ভালো করেছে, এটাও স্পেনের জন্য একটা স্বস্তির খবর, যদিও তিনি মানে তার থেকে যেই ধরনের পারফরমেন্স আসলে আশা করা হয় ওইটা এখনও আসছে না। না, আমি কিন্তু কালকে লামিনী ইয়ামালের কথা যেহেতু উঠলো, লামিনী ইয়ামালের কালকে আমি একটা ভিডিও বারবার টেনে টেনে রিপ্লে করে দেখছিলাম যে প্রথম গোলের সময়টায় সেটা হচ্ছে যে অস্ট্রিয়ার প্লেয়ার যে লেইমার লেমা লেইমারের সাথে কালকে কিন্তু লামিনী ইয়ামালের একটা ক্ল্যাশ হচ্ছিল, এবং কয়েক দফায় তার সঙ্গে ক্ল্যাশ হয়েছে। এবং আমার বারবার প্রশ্ন যাচ্ছিল যে এই যে লেইমার তাকে ভারসাম্য, মানে আদতে দেখা যাচ্ছে আসলে এটা তো আমরা বলতে পারি না যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল কিনা। লামিনী ইয়ামালকে লেইমার ধাক্কা দিয়ে ফেলে দিলেন, এবং বেশ ভালোভাবে, মানে বেশ ভালো ফোর্সে, কিন্তু যে এমন না যে পায়ে পায়ে পা জড়িয়ে পড়ে গেলেন, বিষয়টা তা না, রীতিমতো এভাবে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তো ভিএআরেরও কোনো ডিসিশন আসলো না, এবং নো ইয়েলো কার্ড, নো রেড কার্ডের হিসাব বাদই দিলাম, কিন্তু মানে ফাউল হিসাবেও এটা নিয়ে কোনো ডিসিশন আসলো না, যেটা আমরা অন্যান্য সময় ম্যাচগুলোতে দেখি যে এই ধরনের বিষয়গুলোতে কিন্তু ইয়েলো কার্ডের একটা প্রভাব থাকে। তো এই যে লেইমার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন বলা হচ্ছে যে ভারসাম্যহীন হয়ে, কিন্তু পায়ে পায়ে পা লাগলো না, জাস্ট হচ্ছে বলটা কাটাইয়া নিয়ে যাওয়ার সময় হচ্ছে ধাক্কা দিয়ে ফেলেই দিলেন। তো আমি জানি না, এবার আমরা কিন্তু যে দেখলাম যে বিশ্বকাপ মানে ফিফা তাদের নতুন আইনের যে সংশোধন করলো সেটা আগের থেকে বেশ হার্ড করলো, কিন্তু এই বিষয়গুলো কিন্তু ওভারলুক করা হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি। তো এইবারের বিশ্বকাপে গোটা বিশ্বকাপ জুড়েই কিন্তু ভিএআর নিয়ে অনেক ধরনের বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, শুধু ওই ম্যাচটাতেই না, এর আগেও বেশ কয়েকটা ম্যাচে কিন্তু দেখা গেছে যে ভিএআর কিছু 50-50 ডিসিশনে ভিএআর কিন্তু একটু বিতর্কের মুখেই পড়েছে। আবার কিছু ডিসিশন, যেমন ব্রাজিলের ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের একটা গোল, সেই ক্ষেত্রেও কিন্তু ভিএআরের একটা ডিসিশন নিয়ে বেশ সমালোচনা হয়েছে। তো আবার এক্ষেত্রে আবার আরেকটা জিনিস যদি যোগ করি ভাই, যে ফিফা কিন্তু এইবার অনেকগুলো নতুন রুলস তারা যুক্ত করেছে। আবার ভিএআর নিয়ে আরেকটা কথা হচ্ছে যে ভিএআর যে খেলার যেই আপনার গতিময়তা বা খেলার যে আপনার টেম্পোটাকে নষ্ট করে দিচ্ছে, যে আপনার খেলার ডিসিশনটা নিতে ভিএআর কিন্তু অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে খেলার যে মজাটা অনেকে বলছেন হারিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় যে ফিফা চেষ্টা করছে যে ভিএআর কোন জায়গায় হস্তক্ষেপ করবে সেটা একটু কমিয়ে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে যে ভিএআর কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করবে এবং করবে না, এইটাই কিন্তু একটা বিতর্কের জায়গা এখনও রয়ে গেছে। তো আমি আশা করবো যে টুর্নামেন্টটা যত বেশি দূর গড়াবে, ফিফা আস্তে আস্তে এই জিনিসটা একটু ওভারকাম করে ফেলবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী ম্যাচে যাই। পরবর্তী ম্যাচটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট টিম পর্তুগাল, এবং কালকে শুধু আপনারই না, ব্রাজিলের অনেক সমর্থকেরই কিন্তু নট অনলি ব্রাজিল, বাংলাদেশের মোটামুটি, মানে পর্তুগালের বিষয়টা কি হয় যে পর্তুগালের বিষয়টা তো আসলে শুধু মানে পর্তুগাল ফেভারিট ফর আমাদের কাছে ক্রিস্টিয়ানো রোনালদো, এবং নট অনলি অ্যাজ এ ফুটবল আইকন হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো না, অ্যাজ এ হিউম্যান বিইং। এই যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে
আচার ব্যবহার, তার যে নর্মস এবং তার যে মানে বৈশ্বিক দাতব্য সংস্থাগুলোর প্রতি হচ্ছে তার যে সফট কর্নার, এগুলোর জন্য কিন্তু খেলা যারা আসলে দেখেনও না তাদের কাছেও ক্রিস্টিয়ানো রোনালদো একটা আইকন। আইকন। তো এবং শুধু পর্তুগাল এইটাই না ভাই, আরেকটা যদি একটু যোগ করি, ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু খুবই ডেডিকেটেড এবং তিনি যে রেগুলার প্র্যাকটিস করেন এবং এতটা সময় তিনি দেন এবং তার লাইফ স্টাইলটাই, এটা কিন্তু অনেকের জন্যই অনুকরণীয়। এবং এখনকার দিনে যারা হালের প্লেয়ার, যারা কিলিয়ান এমবাপ্পে বলেন, আর্লিং হাল্যান্ড বলেন, তারপরে লামিন ইয়ামাল, সবাই কিন্তু এই দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে আসলে রোল মডেল হিসেবেই দেখেন, যে তিনি এখনও তিনি যেভাবে তার ফিটনেস ধরে রেখেছেন, এটা কিন্তু আসলে ফুটবল ইতিহাসেই বিরল। এটা ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া কিন্তু আর কেউই এতটা ফিট আমার মনে হয় না কেউ এত বয়স পর্যন্ত ছিল। তো কালকের ম্যাচ মানে আমি জাস্ট হচ্ছে অন্যান্য ম্যাচগুলো জাস্ট ওভারভিউ হিসাবে দেখি, কিন্তু কালকের পর্তুগালের ম্যাচটা আমি হচ্ছে মানে ধরেন যে দুই চোখ এভাবে টেনে ধরে দেখতেছি যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, কারণ একদিকে হচ্ছে রোনালদোর ক্যারিয়ারের শেষ পর্যায়ে, মানে আহ, সে যদি কালকে বিদায় নিত মানে এটা রোনালদোর জন্য তো অসম্মানজনক হইতোই, সেই সঙ্গে কিন্তু মানে পর্তুগালের জন্য এটা একটা অসম্মানজনক বিদায় হইতো, এটা অবশ্যই। সম্মানজনক কিছু হতো না। এবং পর্তুগালের লাস্ট যে নিউজগুলো পড়লাম, পর্তুগালবাসীও কিন্তু হচ্ছে মানে রোনালদোর এই শেষ বয়সে এসে এখন পর্যন্ত মানে কিছুটা ডিফেমেশন তাকে করা হয়। তো পর্তুগাল প্রথমার্ধে মানে একদম হতাশ করে দিল, মানে যারা পর্তুগালের সমর্থক ছিল বা ছিল না, ইভেন দো আমি নিজে খেলা দেখতে দেখতে আমি আসলে ভাবলাম যে আচ্ছা খেলা দেখাটা বাদ দিই, পর্তুগাল আসলে যাচ্ছে না নেক্সট রাউন্ডে, শেষ। সেকেন্ড হাফে কি জানি হয়ে গেল যে মানে পাহাড়ের গুহা থেকে ঘুমন্ত এক ডাইনোসর উঠে ঘুমন্ত আসলো, সিংহ যেন জেগে হ্যাঁ, উঠলো। এবং পুরা খেলা ঘুরাই দিল। নাই মানে নাই ক্রোয়েশিয়ার এরপরে আর কোনো মানে আর কোনো কোথাও এবং কোনো সেই খেলাটা স্থানেই আবার থাকলো না সে। পর্তুগালকে ফিরিয়ে আনলেন কে? সেই ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, এবং তিনি তবে এটা আমার আমার আমি একটা বিষয় এখানে আনবো, সেটা হচ্ছে যে আমার একটা প্রশ্ন আছে, আমি অবশ্যই সব জানবো না, যে এই যে একটা পারফর্মিং খেলোয়াড় মানে সবচেয়ে টপ পারফরমেন্স দেওয়া অবস্থায় হুট করে তাকে তুলে দেওয়া, এইটা আসলে কিভাবে কার্যকর করে কোচেরা বা হচ্ছে মানে এইটা মানে এইটা আমি বুঝলাম না যে হঠাৎ করে মানে খেলতে খেলতে লাস্ট 10 মিনিটের আগে যে অতিরিক্ত 10 মিনিট সময় যোগ করলো, সেই 10 মিনিটের আগের 5 মিনিটে রোনালদোকে তুলে ফেললো, এইটা আসলে কেন হয়? আচ্ছা, এইটা যদি প্রথমে যদি ম্যাচটা নিয়ে বলি, যে পর্তুগালের এই ম্যাচটাই কিন্তু ক্রোয়েশিয়া প্রায় 70 মিনিট পর্যন্ত তারা লিড নিয়েছিল। একদম। যে ক্রোয়েশিয়ারও আরেকজন লেজেন্ড কিন্তু আছেন সেখানে, লুকা মদ্রিচ, এবং তারও এবারের শেষ বিশ্বকাপ। ক্রোয়েশিয়া যেমন বাদ হয়ে গেছে এবং লুকা মদ্রিচের যে অধ্যায়টারও কিন্তু এর মাধ্যমে সমাপ্তি হলো। যদি সেক্ষেত্রে পর্তুগাল বাদ হতো তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার অধ্যায় এখানে শেষ হতো, ফিফা বিশ্বকাপের অধ্যায়। তবে সেটা হলো না, তার জায়গায় তিনি একটা রেকর্ড করলেন। তিনি পেনাল্টিতে গোলের মাধ্যমে তিনি পর্তুগালকে সমতায় ফিরিয়ে আনলেন এবং তারপরে তো আমরা দেখলামই যে 90 মিনিটের পরে অতিরিক্ত সময়ের গোলে কিন্তু পর্তুগাল সেখানে জিতেই গেল। তো এই ম্যাচটা পর্তুগালের জন্য আসলে খুব বেশি একটা কনফিডেন্স বুস্টার হবে বলে আমি মনে করছি। কারণ দেখেন, এই বিশ্বকাপে শুরু থেকে পর্তুগাল কিন্তু যেন মনে হচ্ছে যে নিজেদের হারিয়ে খুঁজছে। পর্তুগালের আপনি ম্যাচের পারফরমেন্স, যেমন ব্রাজিল বা অন্যান্য দলগুলা, আপনি স্পেন বলেন, আর্জেন্টিনা বলেন, তারা যেভাবে ডমিনেট করে খেলছে, পর্তুগালের প্রত্যেকটা ম্যাচে কিন্তু তাদের ওই যে একটা সুন্দর খেলা বা যে একটু ডমিনেট করে খেলা, এটা কিন্তু আমরা খুব কম দেখেছি। শুধুমাত্র এক উজবেকিস্তানের বিপক্ষে কিন্তু তারা খুব ভালো খেলেছে, ওই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করেছেন। হ্যাঁ, কিন্তু এছাড়া কিন্তু মনে হচ্ছিল যেন পর্তুগালের এবারের দলটা খুবই তারকায় ঠাসা, কিন্তু সেই তুলনায় কিন্তু পর্তুগালের পারফরমেন্স কিন্তু খুবই অফ ফর্ম যাচ্ছে। আউটকামটা যথাযথ হচ্ছে মনে না হচ্ছে যেন আসলে। তাদের টিমের মধ্যে সেই ব্যালেন্সটা আসলে তারা খুঁজতেছে, কিন্তু সেই ব্যালেন্সটা কিন্তু তারা আসলে আসল সময়ে কিন্তু ঠিকই খুঁজে পাইছে এবং ক্রোয়েশিয়াকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে। তো এইটা তাদের জন্য খুব মোরাল বুস্টার হবে এবং পরবর্তীতে তাদের এটা স্পেনের সাথে তাদের খেলা পড়েছে তখন একটা এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হবে অবশ্যই তারা এবং একটা হাড্ডাহাড্ডি ম্যাচই তারা করবে। এবং এইখানে আমরা আরেকটা জিনিস যদি বলি যে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তিনি তো একজন মহাতারকা, আর এখন ফুটবল বিশ্বের উদীয়মান তারকাদের মধ্যে সবার আগে আসে লামিন ইয়ামাল।
তো ওই দৌড়টাও আমরা দেখতে পাবো। এই জন্য খুব ভালো লেগেছে যে পর্তুগাল আসলে নেক্সট রাউন্ডে যে গিয়েছে, এইটা আসলে খুব বড় একটা বিষয় ফুটবল ভক্ত হিসেবে আমাদের জন্য। আরেকটা যেটা প্রশ্নটা বললেন যে ওই যে ক্রিস্টিয়ানো রোনালদোকে যে শেষ মুহূর্তে তুলে নেওয়া হয়, এক্ষেত্রে আসলে অনেক ধরনের ট্যাকটিক্স আসলে কাজ করে। যেমন কোচের এই যখন ম্যাচটা শেষের দিকে থাকে, তারা যখন লিডে থাকে, তখন কোচের একটা ইচ্ছা থাকে বা একটা ট্যাকটিক্যালি একটা ডিসিশন থাকে যে কীভাবে সময়টা বিলম্ব করা যায়, হ্যাঁ, বা সময় ক্ষেপণ করা যায়। তো যাতে করে ধরেন আপনার বিপক্ষ দল কিন্তু তখন থাকে যে যে করে হোক আমার সমতায় ফিরতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের খেলার টেম্পোটাকে যদি কারণ ধরেন আপনার যদি সময় নষ্টও হয়, এখন কিন্তু আপনার অতিরিক্ত সময় কিন্তু সেটা যোগ হয়। তো আপনার টাইম কিন্তু আপনার এক্সট্রা দিতেই হবে। কিন্তু খেলার টেম্পোটাকে একটু থামিয়ে দেওয়ার জন্য এটা একটা ট্যাকটিক্সের কারণেও কিন্তু অনেকে সাবস্টিটিউট করেন এই শেষ সময়ে। অর্থাৎ প্রতিপক্ষ দলের যে স্পিডটা থাকে সেই হ্যাঁ, স্পিডটাকে সেই বাধাগ্রস্ত স্পিডটাকে করা, একটু থামানোর মানে জন্য। ইটস এ কাইন্ড অফ স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার, হ্যাঁ, আসলে এই বিশ্বকাপটা আসলে অনেক ধরনের ট্যাকটিক্স নিয়ে জিততে হয়। তো সেটাও এটার একটা অংশ হিসেবে হতে পারে। আরেকটা যেটা যে ক্রিস্টিয়ানো রোনালদো তো অনেক 40 বছর হয়ে গেছে। তো তাকে পরবর্তী ম্যাচে ফিট রাখতে হলেও কিন্তু ওইটারও একটা ডিসিশন থাকে যে আমাদের যারা মেইন তারকা খেলোয়াড়, এটা কিন্তু সব দলের ক্ষেত্রেই হয়। দেখবেন যে যখন দলগুলা ম্যাচটা জিতে যাওয়ার মতো পজিশনে থাকে, তখন তারা তাদের তারকা খেলোয়াড়কে তুলে নেয়। কারণ সেক্ষেত্রে শেষের দিকে ধরেন একটা ফাউল হলো বা একটা কোনো চোটে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে তিনি কিন্তু পরের ম্যাচটা খেলতে পারবেন না। এই সব বিষয় থেকে সেফ রাখার জন্য হয়তোবা তিনি এই ডিসিশনটা নিয়েছেন পর্তুগালের কোচ, আমার মনে হয়। যাক, পর্তুগালের সমর্থকদের জন্য শুভকামনা, এবং আমাদের আশা থাকবে যে পর্তুগাল রাউন্ড অফ 16ও খুব সুন্দর করে সিকিউর করবে। পরবর্তী ম্যাচটা ছিল সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া। এটা আসলে একেবারেই অনুমেয় ছিল যে আলজেরিয়া আসলে রোমেও যতই আসলে ওইভাবে বলা যায় না ভাই, কারণ আলজেরিয়ারও কিন্তু বেশ ভালো শক্তি আছে। আর এইবার বিশ্বকাপ কিন্তু আমরা দেখছি যে ওই ঘরানার যেই দলগুলা আফ্রিকান ঘরানা, ওরা কিন্তু এবার খুব ভালো পারফর্ম করছে। যেমন মরক্কো, কি অসাধারণ পারফর্ম তারা করছে। তো আবার মিশরও কিন্তু আছে। তো আলজেরিয়াও কিন্তু ওই ওই ধরনের ফুটবলই তারা খেলে, আর্জেন্টিনার সাথে তারা খুব ভালোই খুব ভালো খেলেছিল। খেলেছে। কিন্তু এখানে কিন্তু সুইজারল্যান্ডের একটা বিষয় আছে, আমি যদি এখানে একটু ইনক্লুড করি, আপনি অবশ্যই জানেন তবু, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা মরণপণ লড়াই তো কালকে ছিলই, কিন্তু আরেকটা বড় বিষয় ছিল যে সুইজারল্যান্ড এই 88 বছর পর একটা 88 বছর পর তারা নকআউটে জয়েন তারা করেছে। হচ্ছে নকআউট পার করতে পারছে। হ্যাঁ, এটা কিন্তু তাদের জন্য যে খুব বড় একটা এইটা পাওয়া। গত 88 বছরে তাদের জাস্ট হচ্ছে, মানে ওই আমরা যেটা বললাম যে ফাঁড়া যাচ্ছে বিভিন্ন দলের, যে একই ফেজ বারবার যাচ্ছে। ব্রাজিলের যেমন আমরা সেই হচ্ছে মানে হেক্সা মিশন কমপ্লিট করার জন্য ব্রাজিল অপেক্ষা করছে সেই করছে 2002 করছে সালের পর হ্যাঁ, থেকে কিন্তু কিন্তু আর ব্রাজিল হচ্ছে একই না। ফেজে আটকে আছে। কিন্তু আমরা যদি এই সুইজারল্যান্ডের ইতিহাসটা দেখি যে 88 বছর এরা গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানে এবং কিন্তু তারা এটা একটা নকআউটে কোনো ম্যাচ বিশাল জিততে পারেনি। অ্যাচিভমেন্ট। হুম, তো এই অ্যাচিভমেন্ট মানে এটা তো আসলে তাদের প্রত্যেকবারই চেষ্টা থাকে। চেষ্টা তো থাকে। সেই ক্ষেত্রে আলজেরিয়া আসলে তাদের কাছে এভাবে ধরাশায়ী হবে এইটা, যেমন আমরা কালকের প্রেডিকশনে বলছিলাম যে আলজেরিয়া হয়তো 0 গোলেও বিদায় নিয়ে যেতে পারে। তবে এই ম্যাচটা কেমন উপভোগ করলেন সেটা যদি একটু এই বলেন। ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি ছিল প্রথম দিকটাতে। কিন্তু পরে কিন্তু আমরা দেখলাম যে আপনার ওরা কিন্তু ডমিনেট করেছে এবং ওরা কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণটা প্রায় 20-25 মিনিটের পর থেকে কিন্তু পুরো ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাত থেকে আর পরে আর আলজেরিয়া নিতে পারে। তখনই কিন্তু আলজেরিয়া ওই ম্যাচটা থেকে আসলে ছিটকে গেছে। হ্যাঁ? ওদের ওরা তখন বলই দেখছিলাম যে পাচ্ছিল না। এবং আবার বিপক্ষ দলে ধরেন আ সুইজারল্যান্ডের কিন্তু মিডফিল্ডটা খুব স্ট্রং। আপনার গ্রানিট জাকার মতো খেলোয়াড়রা তাদের এখানে আছে। তো সেই দিক থেকে কিন্তু আপনার সুইজারল্যান্ড মিডফিল্ডে অনেক বেশি ডমিনেট করেছে এবং ওরা ওইখানে মিডফিল্ডে আমি দেখতেছিলাম যে ওরা বল মিডফিল্ডেই রাখছিল। হ্যাঁ? এবং ওরা কিন্তু আর কিছুক্ষণ পর আক্রমণে যাচ্ছিল। অপরদিকে আলজেরিয়া কিন্তু চেষ্টা করেও মিডফিল্ডে তাদের নিয়ন্ত্রণ নিতে পারে নাই। তো এই কারণে আলজেরিয়া আসলে ম্যাচ থেকে ছিটকে যায় এবং সুইজারল্যান্ড আসলে খুব ভালো খেলেই আসলে পরবর্তী ম্যাচে তারা গিয়েছে, পরবর্তী রাউন্ডে। আচ্ছা, এরপরে আমাদের সামনে আছে আজকে দিবাগত রাত থেকে ম্যাচ। আমি একটু আগে শিডিউলটা দর্শকদের জানিয়ে দিই যে দর্শক, আজ দিবাগত রাত 12টা সময় আপনারা দেখতে পাবেন রাউন্ড অফ 32-র শেষ 3টি ম্যাচ শুরু হচ্ছে। প্রথমে রাত 12টায় দেখতে পাবেন অস্ট্রেলিয়া ভার্সেস মিশর। দ্বিতীয় ম্যাচটি আছে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে হাইপড দল, ভোর 4টায় আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে, এবং বেলা 7:30টায় আছে কলম্বিয়া ভার্সেস ঘানা।
আমি আবার সিয়াম ভাইয়ের কাছে আসি যে অস্ট্রেলিয়া ভার্সেস মিশর আমরা আলোচনায় যাব, কিন্তু আগে টপ ফেভারিট নিয়ে বলি, আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। আর্জেন্টিনাকে নিয়ে আসলে বলার আর কিছুই নাই। মেসি যেখানে আছে সেখানে আসলে মানে আমরা যতই ব্রাজিল ফ্যান হই না কেন, এটা আমরা আসলে কখনোই অস্বীকার করতে পারবো না যে মেসি যেখানে আছে সেখানে যে কোনো কিছু হওয়া সম্ভব। কথা হচ্ছে আসলে কেপ ভার্দেকে নিয়ে। কেপ ভার্দে আপনি দেখেছেন যে কেপ ভার্দে কিন্তু বলে দিয়েছে অলরেডি যে আমাদের আসলে হারানোর কিছু নাই। কারণ কি যে ওরা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসছে এবং প্রথমবার এসে ওরা রাউন্ড অফ 32 সিকিউর করেছে এবং মানে ইতিহাসের উপর মানে ঐতিহাসিক ইতিহাস ঘটানো যদি কাউকে বলা হয় তাইলে সেটা কেপ ভার্দে করছে এবার। এবং কেপ ভার্দে বলছে যে যাই হোক তাই হোক আমরা আমাদের সর্বশক্তি দিয়ে খেলবো। অবশ্যই। আর্জেন্টিনার বিরুদ্ধে তারা তাদের প্রাণপণ চেষ্টা কাজে লাগাই দিবে, তারা হারুক বা জিতুক। হ্যাঁ, এই কিন্তু ক্ষেত্রে কিন্তু ভাই আপনার গ্রুপ পর্বে কিন্তু এইটা কেপ ভার্দে প্রমাণ করেছে, তারা যখন সর্বশক্তি দিয়ে খেলে, পুরোটা নিজেকে উজাড় করে দিয়ে যখন তারা খেলে, তখন কিন্তু তারা বিপক্ষ দল যতই সেটা শক্তিশালী হোক, তারা কিন্তু আটকে দিতে পারে। যেমন আমরা স্পেনের সাথে এটা কিন্তু তারা প্রমাণ করেছে। শুধু স্পেন না, আপনি পরবর্তী ম্যাচটা দেখেন তারা উরুগুয়েকে কীভাবে তারা তারা আপনার নাকানি চুবানি দিয়েছে উরুগুয়েকে। সে এইটা কেপ ভার্দে একদম প্রমাণিত যে তারা তাদের যখন তাদের নিজেদের দিনে তারা যখন সর্বোচ্চটা দেয়, তখন কিন্তু তারা যে কোনো বড় দলকেও আটকে দেওয়ার ক্ষমতা রাখে। তো এইখানে আবার বড় দলটা হচ্ছে যে আর্জেন্টিনা, তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আর আর্জেন্টিনার এখন যেই ধরনের টেম্পোতে তারা খেলতেছে এবং তাদের দলের যেই কম্বিনেশন, আর লিওনেল স্ক্যালোনি অনেক দিন ধরে এই দলটাকে সামলাচ্ছেন, আর্জেন্টিনার কোচ, তিনি বিশ্বকাপ জয়ী কোচ, এবং তার এই দলটা কিন্তু অনেক দিন ধরে তারা একসাথে খেলে এবং প্লেয়াররা একে অপরকে খুব ভালোভাবে চিনে, মানে একদম হাতের রেখার মতো যেন তারা একজন আরেকজনকে চিনে। তারা জানে যে কখন মেসি ফরওয়ার্ড রান করবে, কখন কোথায় একটু তারা থ্রু বল দিবে। এইটা খুব ভালো কাজে দিচ্ছে আর্জেন্টিনার জন্য। তো অপরদিকে আপনার কেপ ভার্দে, যেটা কেপ ভার্দের আসলে শুধু ইতিহাসই না, এইটা আসলে তার রূপকথারই একটা জন্ম দিয়েছে এইবারের বিশ্বকাপে। তো আমার মনে হয় যে যদিও কেপ ভার্দের কোচই কিন্তু বলেছেন যে এইবার তিনি যে কোনো কিছুর জন্য তারা প্রস্তুত এবং তারা সর্বোচ্চ, তাদের হারানোর কিছু নয়, তারা সর্বোচ্চটা দিয়ে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। তবে তারপরও আমার মনে হয় যে এই ক্ষেত্রে আর্জেন্টিনাও চাইবে যে তারা যেহেতু কেপ ভার্দের বিপক্ষে খেলছে, তুলনামূলক সহজ প্রতিপক্ষ, তারা কেপ ভার্দের এইটাও দেখেছে যে তারা বড় দলকে কিভাবে আটকে দিতে পারে। এই সবগুলা কিন্তু দেখে এখন গ্রুপ পর্বে গ্রুপ পর্বে তো আসলে দলগুলো থাকে নতুন, কারো ট্যাকটিক্স ওভাবে বোঝা যায় না। তো এখন আর্জেন্টিনা কিন্তু কেপ ভার্দের ট্যাকটিক্সটা অনেকটাই জেনে গিয়েছে, তারা একটু ডিফেন্সিভ থাকে, সেটা নিয়ে তারা স্টাডি করছে। আমরা কিন্তু আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দেখলাম যে তারা বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দেরকে কিন্তু রেস্ট দিয়েছিল। হ্যাঁ, তো যারা নামবে এখন, লিওনেল মেসিও কিন্তু ওই ম্যাচটাতে ছিলেন না, পরে নামছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একদম ফুললি রিফ্রেশড হয়ে নামবেন। হ্যাঁ, এই এক। দ্বিতীয়ত হচ্ছে যে স্কালোনি কিন্তু এরই মধ্যে কেপ ভার্দেকে বেশ ভালোভাবে স্টাডি করতে পেরেছেন যে কেপ ভার্দের শক্তির জায়গা কোথায়, কোথায় তাদের দুর্বলতা, কোন সময় তারা কিভাবে রিয়াকশন করে বা কিভাবে তারা আটকে দেওয়ার চেষ্টা করে। তো সেটা আর্জেন্টিনার কাজে দেবে এবং আমি মনে করি আর্জেন্টিনা যেহেতু অভিজ্ঞ দল, বিশ্বকাপেরই একটা অভিজ্ঞ দল আর্জেন্টিনা, তো আমার মনে হয় আর্জেন্টিনা এই ক্ষেত্রে কোনো সমস্যা আমার মনে হয় না হবে। এইটা তারা কোনো খুব ভালোভাবে আমার মনে হয় যে, আর আরেকটা জিনিস দেখবেন যে প্রথম দিকে এই নকআউট ফেজের প্রথম দিকটাতে কিন্তু বড় দলগুলো একটু আটকে যাচ্ছিল প্রত্যেকটা ম্যাচে, কিন্তু ভাই আপনি দেখছেন যে সবগুলোই হাড্ডাহাড্ডি হচ্ছিল, আমরা মনে হচ্ছিল যে কোনো ম্যাচই ছেড়ে দেওয়ার মতো না। কিন্তু পরবর্তীতে ফ্রান্স যেটা করলো যে আপনার 3-0 গোলে তারা জিতলো। তারপর গতকালকের ম্যাচে স্পেনও কিন্তু খুব সহজে হেসে খেলেই তারা জিতলো। যুক্তরাষ্ট্র ভালোভাবেই জিতলো। তো আমার মনে হয় এবার আর্জেন্টিনারও কোনো সমস্যা হবে না, তারা বেশ স্বাচ্ছন্দ্যে আমার মনে হয় পরের রাউন্ডে চলে যাবে। হ্যাঁ, আমরা সবাই আশাবাদী আর্জেন্টিনার ভালো কিছুই হবে। আর কেপ ভার্দেকে নিয়ে আসলে মানে আর কেপ কেপ ভার্দে ভার্দের নিয়ে যদি জন্য বলি যে সবসময় কেপ ভার্দের শুভকামনা এটাই থাকবে। তাদের বিশ্বকাপ, কেন তাদের ফুটবলের ইতিহাসে এটা অলরেডি সবচেয়ে মানে বড় তারা অর্জন। আসলো মানে তাদের আর পাওয়ার কিছু না, তারা বিষয়টা অনেক হচ্ছে কিছু ওইরকম পেয়েছে। হয়ে গেল আর কি, তিনি এলেন এবং ইতিহাস তৈরি করলেন। ইতিহাস তৈরি করলেন। আহ, এক্স্যাক্টলি। অস্ট্রেলিয়া ভার্সেস মিশর এই ম্যাচটাকে কিভাবে দেখছেন? এই ম্যাচটা ভাই খুব মানে দুইটা দলই মাঝারি শক্তির দল এবং দুইটা দলই বেশ ব্যালেন্সড একটা দল। হ্যাঁ, যেমন মিশরের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেটা মূল বিষয়টা যে মিশরের জন্য যে তাদের মোহাম্মদ সালাহর থাকা না থাকা, আমরা লাস্ট ম্যাচে কিন্তু দেখেছি যে মোহাম্মদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কিন্তু তিনি চলে গিয়েছেন এবং তার কোচ এটা যদিও বলছেন মিশরের যে জন্য খুব টাফ হয়ে গেল খুব টাফ হয়ে বিষয়টা। যাবে। তো যদিও তাদের তবে দল এখানে কিন্তু বলছে যে মোহাম্মদ সালাহ নামবেন, তবে এটা এখনো নিশ্চিত না। এখন এইটা কোচের জন্য যেটা সমস্যা, যে মোহাম্মদ সালাহ যদি নামেন
তাহলে সেই ক্ষেত্রে তাদের এক ধরনের টেকনিক এবং এক ধরনের ট্যাকটিক্স তিনি অ্যাপ্লাই করবেন, কারণ মোহাম্মদ সালাহ তাদের সবচেয়ে বড় তারকা। আর মোহাম্মদ সালাহ না থাকলে সেই ক্ষেত্রে তাদের জন্য সমস্যা হয়ে যাবে, তাদের পুরো ট্যাকটিক্সটাই আসলে ওমর মারমুশদের মতো ভালো তারকারা আছেন, তবে মোহাম্মদ সালাহ না থাকাটা তাদের জন্য পুরো ট্যাকটিক্সটাই বদল করতে হবে। আমি এখানে একটা ছোট্ট বিষয় অ্যাড করতে চাই, যেটা আসলে একটু দৃষ্টিকটু, কিন্তু আহ, যেহেতু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো প্রতিনিয়তই দেখছি ম্যাচের বিভিন্ন রিপোর্টের জন্য, সেই ক্ষেত্রে আহ, অস্ট্রেলিয়াকে বরাবরই আসলে সারা বিশ্বে একটু রেসিস্ট হিসাবে বলে। আচ্ছা। এবং এই ম্যাচগুলো নিয়ে বা বিভিন্ন দল নিয়ে অন্যান্য দল একে অপরের মানে প্রতিপক্ষকে এইভাবে আসলে ডিফেমেশন করতে দেখি নাই, বা এতটা হেয় প্রতিপন্ন করতে দেখি নাই, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিছুটা মনে হলো যে মিশরকে বা মানে অর্থাৎ হোয়াইট স্কিন ভার্সেস ব্রাউন স্কিন, মানে এইরকম একটা বিষয়ের একটা অবতারণা দেখলাম অস্ট্রেলিয়ানদের মধ্যে, যে তারা খুব হেয় প্রতিপন্ন করছে মিশরের। এবং বিশেষ করে মানে সালারের কথা যদি বলি, যে তাকে রীতিমতো আক্রমণ করেই কয়েকটা আমি ভিডিও প্রচার করতে দেখলাম। তো এই এই ধরনের টেন্ডেন্সি যাদের মধ্যে থাকে, আমরা আগে পরে যে ফিফা বিশ্বকাপগুলোতে দেখলাম যে এই এই ধরনের টেন্ডেন্সি থাকা দলগুলো কিন্তু ফাউল করে বা হচ্ছে মানে খেলার মাঝে আঘাত করার চেষ্টা করে। আমি অস্ট্রেলিয়ার বিষয়টা আসলে জানি না, কিন্তু অস্ট্রেলিয়ার আগে পরের ম্যাচগুলোতে কি খেয়াল করেছেন যে তারা কি আসলে গায়ের জোরে খেলে, এরকম কিছু ছিল? অস্ট্রেলিয়া বরাবরই খুবই মানে ফিজিক্যালিটি তাদের একটা বড় একটা পাওয়ার। হ্যাঁ, তো এটা তারা সবসময় কাজে লাগানোর চেষ্টা করে। এখন যেটা বললেন, এটা আসলে অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড় বলেছে কিনা আমি জানি না, তবে মনে হয় না বলেছে। হয়তোবা এখন ভক্তরা অনেক ধরনের কথা বলে। আমরা ক্রিকেট বিশ্বকাপেও যেটা দেখি যে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলা হলে অনেক ভক্ত অনেক ধরনের কথা বলেন। তারপরে আপনারা ধরেন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা যে কোনো দল যখন নামে, তখন ভক্তরা স্বাভাবিকভাবেই তারা একটা ক্রেজে থাকেন, তারা অনেক ধরনের কথাই সেখানে বলেন। আর কোচদের বা প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় যে তারা একটা মাইন্ড গেম খেলার কিন্তু সবসময় চেষ্টা করেন। আপনি ওই যে ব্রাজিল জাপানের ম্যাচটাতেও কিন্তু দেখেছেন যে জাপানের স্ট্রাইকার বলছে যে ব্রাজিল কিন্তু আর এখন আর সেই পরাশক্তি নেই, তাদেরকে হারানোর তেমন, এটা কিন্তু একটা মাইন্ড গেমেরই অংশ। হ্যাঁ, তো তখন আবার কার্লো আনচেলত্তি কিন্তু এর বিরুদ্ধে কিছু বলেন নাই। হ্যাঁ, এটাও কিন্তু তিনি একটা মাইন্ড ট্যাকটিক্স রাখেছেন যে আমাদের এখনই বলা উচিত, আমরা জবাবটা মাঠে দিব। এই ধরনের অনেক মাইন্ড গেম চলে আসলে বিশ্বকাপে। আর যদি বলেন যে একটু রেসিস্ট কমেন্ট বা এই ধরনের কিছু, এই ক্ষেত্রে ভক্তদের তো আসলে এক একজনের এক একটা চিন্তাভাবনা থাকে। আর খেলোয়াড়ের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আসলে এটা আসলে শিক্ষাটা নেওয়া উচিত ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচের মতো মহাতারকাদের থেকে। যেমন আমরা এই পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচেই ভাই দেখেন, যখন মদ্রিচ বিদায় নিলেন, হ্যাঁ, তখন ক্রিশ্চিয়ানো রোনালদো তার কাছে গেলেন। এটাই কিন্তু এই ম্যাচের একটা ছবি হয়ে আছে, এবং শুধু এই ম্যাচেরই ছবি না, এই যে তাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এত দিন ধরে তারা খেলেছে, দুইজনই লেজেন্ড, এবং তাদের একজন আরেকজনের প্রতি প্রতিপক্ষ হয়েও একজন আরেকজনের প্রতি যেই শ্রদ্ধা, যেই সম্মানের জায়গাটা, এটা তারা কি সুন্দরভাবে ধরে রাখেন। এটা থেকে আমি মনে করি যে আসলে সব খেলোয়াড়েরই শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা, আমরা এর পরের ম্যাচটায় যাই, ওই যে কলম্বিয়া ভার্সেস ঘানা। দুইটাই কাছাকাছি, কি হবে? এই কলম্বিয়া ভার্সেস ঘানা ম্যাচটা আমি মনে করি যে এই আগামীকালকের যে তিনটা ম্যাচ, এর মধ্যে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকবে মিশরের থেকে। হ্যাঁ, আহ, আবার আর্জেন্টিনা তো অবশ্যই 100% এগিয়ে থাকবে কেপ ভার্দে থেকে। সবচেয়ে আপনার ইন্টারেস্টিং ম্যাচ হবে হচ্ছে এই কলম্বিয়া ভার্সেস ঘানা। কলম্বিয়া যদিও কাগজে কলমে কিছুটা এগিয়ে, তাদের লুইস দিয়াস, হামেস রদ্রিগেজের মতো তারকারা তাদের দলে আছে। আর অপরদিকে কিন্তু ঘানাও কিন্তু আফ্রিকার অন্যতম একটা শক্তিশালী দল, এবং ঘানা কিন্তু অনেকদিন পরে বিশ্বকাপে তারা ব্যাক করেছে। এবং আগে কিন্তু আমরা প্রায়ই ঘানাকে বিশ্বকাপ হলে ঘানা থাকতোই, আফ্রিকার তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকতো। তো এই ক্ষেত্রে ঘানার কিন্তু বিশ্বকাপের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে, যে বড় টুর্নামেন্টে খেলার যে টেম্পারমেন্ট, এটা কিন্তু তাদের মধ্যে আছে, তারা এটা জানবে অন্যদের অভিজ্ঞদের কাছ থেকে। তো এটা তাদের কাজে দেবে, এবং ঘানা দলটাও কিন্তু এবার খুবই ভালো পারফর্ম করছে। আমার মনে হয় এই ম্যাচটা সবচেয়ে ইন্টারেস্টিং, এবং এই ম্যাচটা সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে যাচ্ছে কাগজে কলমে। আচ্ছা, তো আমরা তো প্রায় শেষের পথে, একদমই শেষ করার আগে আমরা আহ, আমাদের যে সবচেয়ে মজার পার্ট, প্রেডিকশন পার্টটাতে যেতে চাই। আমি সবাইকে জিজ্ঞেস করি প্রেডিকশন, দেখো আবার কি প্রেডিকশন করতে হবে? হ্যাঁ, সমস্যা নাই, আপনার সঙ্গে আমিও প্রেডিকশন দিব। ওকে। ও আচ্ছা, ভালো কথা। এই
এরপরে তো রাউন্ড অফ 16 শুরু হচ্ছে রাউন্ড অফ 16 এবং প্রথম ম্যাচে মরক্কো কিন্তু, হ্যাঁ তাও আবার কানাডার সঙ্গে। হ্যাঁ এটাও খুব ইন্টারেস্টিং, কারণ মরক্কো তো দেখিয়ে দিচ্ছে যে তারা আসলে অনেক দূর যাওয়ার জন্য আসছে, আবার কানাডা কিন্তু এখানে স্বাগতিক। এইটা আসলে খুব মজার। এরপরে নিজে আবার আরো মজা নিজে আবার আয়োজকও। আয়োজক আল্লাহ, কি একটা লজ্জার বিষয় হয়ে যাবে না নিজের 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 মাঠে নিজে বিদায় হয়ে গেলে। এইটা হওয়ারই অবশ্য আমার মনে হচ্ছে সম্ভাবনাটা আসলে বেশি। আমারও মনে হচ্ছে, কারণ মরক্কো এখন পর্যন্ত যা খেলা দেখালো, কানাডার খেলা আসলে না, তিনটা যে স্বাগতিক দেশ আছে এর মধ্যে আপনি দেখেন যে মরক্কোর সাথে যদি মেক্সিকোর হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার কিছুটা হলে মেক্সিকোকে আগে রাখতাম। মেক্সিকোকে আগে তারা রাখতো। যেইভাবে স্বাগতিক হওয়ার পরে যেভাবে তারা ডমিনেট করে, যেই ফর্মে তারা আছে, আবার যুক্তরাষ্ট্র কিন্তু স্বাগতিক হয়ে একদম উড়িয়ে দিচ্ছে। সেই তুলনায় কিন্তু কানাডা কিন্তু ওরকম একটা স্বাগতিক যে একটা প্রিভিলেজ সেটা এটা কানাডার দুর্ভাগ্য আসলে। অস্ট্রেলিয়া ভার্সেস মিশর, কাকে কত দিবেন? অস্ট্রেলিয়া ভার্সেস মিশরে আমার মনে হচ্ছে যে গত বিশ্বকাপে যেহেতু অস্ট্রেলিয়া আর্জেন্টিনাকে প্রায় আটকেই দিয়েছিল, এই অভিজ্ঞতাটাতে রিসেন্ট, যদিও 4 বছর অনেক লম্বা সময়, এরপর থেকে কিন্তু যদিও তারা তাদের ফুটবল অবকাঠামো অনেক ভালোভাবে উন্নয়ন করেছে এবং তাদের এটা খুব ব্যালেন্সড একটা ফুটবল অবকাঠামো, এবং তাদের যে গোলকিপার ম্যাথিউ রায়ান আমার মনে হচ্ছে তার ক্যারিয়ারেরই সেরা ফর্মে আছেন। তো আমার মনে হয় যে অস্ট্রেলিয়া এই ক্ষেত্রে 2-1 গোলে এগিয়ে যাবে। 2-1। এবার আমিও যদি আপনাকে ভাই প্রশ্ন করি, যেটা আমরা সবসময় করি, না করে ভালো লাগছে না, যে স্কোর প্রেডিকশন আপনিও করেন আমার সাথে। অস্ট্রেলিয়া 2, মিশর 0। ওকে, আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে। এইটা খুব ইন্টারেস্টিং। এটাতে আমার মনে হয় যে কেপ ভার্দে চেষ্টা করবে, যে কেপ ভার্দের আসলে এখানে পুরো চেষ্টাটাই থাকবে আমার ম্যাচ জয় না। আমার মতে কেপ ভার্দের চেষ্টা থাকবে যদি আর্জেন্টিনাকে তারা নকআউটে একটা গোলও দিয়ে দেয়, এইটা তাদের হিস্টোরিতে যোগ হবে যে নকআউটে একটা গোল কেপ ভার্দে দিয়েছে, তাদের ইতিহাস। তো এইটা তারা চেষ্টা করবে, তবে আমার মনে হয় না আর্জেন্টিনার যেই ডিফেন্স এটা ওরা ভাঙতে পারবে। আমার মনে হয় এখানে আর্জেন্টিনা 3-0 গোলে তারা জিতবে। আমার মতামত 3-1। 3-1। কলম্বিয়া ভার্সেস ঘানা। এই ম্যাচটা খুবই খুবই হাড্ডাহাড্ডি হবে। আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা আসলে ট্রাইবেকারেই চলে যাবে। হ্যাঁ, তবে আমারও কেন জানি আমার মনে মনে হচ্ছে হচ্ছে এই এটা ম্যাচটা ড্র গেলে হবে এবং পরে ট্রাইবেকারে যাবে, ট্রাইবেকারে যাওয়ার পরে কলম্বিয়া আমার মনে কলম্বিয়া হচ্ছে জিতবে। যে আসলে এই ব্যাপারে আমরা একমত দুজনেই, যে কলম্বিয়াই আসলে পরের রাউন্ডে যাবে। ঠিক আছে সিয়াম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল বিশ্বমাতানো বিশ্বকাপের আজকের এই পর্যন্তই। আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিনই এই যে প্রেডিকশন পার্টটা করি এবং আলোচনা করি, একই সাথে আমরা প্রত্যেক দিনের খেলা নিয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোল দিয়ে থাকি। আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সেই পোলে অংশগ্রহণ করবেন এবং একই সাথে আমাদের প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন মিলে কিনা, বা আমরা যে আলোচনা করছি এই আলোচনা নিয়ে আপনাদের কোনো বিশেষ কোনো মতামত আছে কিনা সেগুলো অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং আপনাদের আবারও জানিয়ে দিই যে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু কো-পাওয়ার্ড বাই বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি। আমাদের এই আয়োজনটি আপনারা দেখতে পাবেন ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে এবং একই সাথে র্যাবিট হোল বিডির ইউটিউব চ্যানেলে। তো কাল আবার দেখা হবে একই সময়ে আগামী দিনের ম্যাচগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিউজ বাংলাদেশের সঙ্গে থাকুন।